আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে দূরত্ব বেড়েছে বিএনপি, সবার মতামত নিয়ে ইশতেহার ঘোষণা করতে চায় জামায়াত। বিদেশে নেয়ার মতো শারীরিক পরিস্থিতি না থাকায় দেশেই চলবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা, এক জটিলতা কাটলে দেখা দেয় আরেকটি। আদালতের ঘাড়ে বন্দুক রেখে অবৈধ কাজকে বৈধতা দিত আওয়ামী লীগ সরকার, ট্রাইব্যুনালের সাক্ষ্যে বললেন হাসনাত আব্দুল্লাহ। নারীর জন্য অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া, সেই স্বপ্ন পূরণে তাদের জন্য নেতৃত্ব ছেড়ে দেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। এবং ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, দেশটি থেকে চাল এবং কানাডা থেকে সার আমদানির ওপর বসতে পারে নতুন কর। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছি আমি রিতওয়ানা বিনতে জলিল। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশে দুর্নীতির বিস্তার কমেনি, থামেনি অর্থ পাচার। দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষ তালিকায় এখনও নাম রয়েছে বাংলাদেশের। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পরও দুদক প্রভাবমুক্ত হয়নি। সরকারের ভেতরে অনিয়ম দুর্নীতির তদন্ত না করাও দুদকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে। তবে দুদক চেয়ারম্যান জানিয়েছেন, চাপমুক্তভাবে তারা এখন কাজ করতে পারছেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আদিত্য আরাফাতের প্রতিবেদন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে উন্নয়ন কম হয়নি, গড়ে উঠেছে বড় বড় ইমারত, অবকাঠামো। তবে উন্নয়নের সমান্তালে হয়েছে দুর্নীতিও। বলা যায় রাজা যায় রাজা আসে, কিন্তু দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষ পর্যায়ে থেকে যায় বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচক ১৯৯৫ থেকে বৈশ্বিকভাবে প্রকাশ হলেও বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় ২০০১ সালে। সূচকের নাম অন্তর্ভুক্তির পর বিশ্বে দুর্নীতিতে টানা ৫ বার ১ নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর ১ নম্বরে না থাকলেও বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকছে নিয়মিত। সবশেষ গেল ১১ ফেব্রুয়ারি প্রকাশিত সূচকে দেখা যায় ২০২৪ সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৪তম। অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অর্থ পাচারের সেই প্রবাহ থামেনি এখনও। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ, দুদক এবং গোয়েন্দা তথ্য বলছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থে এখনও বিনিয়োগ হচ্ছে দুবাইয়ে। এছাড়া ইউরোপ সহ উন্নত বিশ্বেও পাচার হচ্ছে অর্থ। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, পট পরিবর্তন হলেও দুর্নীতির লাগাম টানা যায়নি। খোদ সরকারের ভেতরে দুর্নীতির অভিযোগ উঠলেও দুদক নীরব। সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অনিয়ম দুর্নীতির তথ্যগুলি প্রকাশিত হয়েছে এবং জানা গেছে সুনির্দিষ্ট তথ্যই আছে দুদকের হাতে, সেগুলো নিয়ে আমরা প্রথমেই শুধু শুনেছি যে একটা কাজ শুরু হচ্ছে বা অনুসন্ধান শুরু হচ্ছে, কিন্তু বাস্তবে কোথায় সেগুলোর কী অবস্থা সেটা সম্পর্কে কিন্তু পরিষ্কার ধারণা আমরা জানি না। তিনি বলেন, এখনও প্রভাবমুক্ত নয় দুদক। সরকারের ইঙ্গিত বা দিক নির্দেশনা দুদক এখনও অনেক ক্ষেত্রে মানছে বলেই তথ্য বলছে। অন্যদিক থেকে যারা ক্ষমতায় এসে গেছেন বা ক্ষমতায় আসবেন মোটামুটি তারা ধরে নিচ্ছেন, তারাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে দুদককে প্রভাবিত করার চেষ্টা করছে বলে আমার জানা মতে দুদকের অভ্যন্তরীণ সূত্র থেকে, হর্সেস মাউথ থেকে শোনার তথ্যগুলো নির্ভর করে আমি বলছি। তবে সরকারের পক্ষ থেকে কোনো চাপ না থাকার কথা জানান দুদক চেয়ারম্যান। যে সরকার এটা কোনো রাজনৈতিক সরকার নয়। প্রথমত এই সরকারের চাপ দেবার কোনো সুযোগও নেই, চাপ দেবার কোনো কারণও নেই। অন্তত এই সময়ের জন্য আমি খুব জোর দিয়ে বলবো যে বর্তমানে দুদক যেভাবে কাজ করছে তাতে কোনো রকম চাপের মুখোমুখি হয়ে কাজ করছে না। আপনি আমাকে একটা মামলা দেখাতে পারবেন যে আমরা এই কমিশন কাজ করা শুরু করার পর মানে বাজারে যার ইমপ্রেশন আছে দুর্নীতিগ্রস্ত, দুদক তাকে ছেড়ে দিয়েছে? ২ দশকের বেশি সময় ধরে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ। দুর্নীতি দমনে রাজনৈতিক প্রতিশ্রুতির কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। বিশ্লেষকরা মনে করেন, দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছা আর দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে পারলে কমবে দুর্নীতি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার করে সবচেয়ে বেশি দুর্নীতি হয়।
এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন, শান্তি নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করতে হবে। আর দুর্নীতি কমাতে সৎ এবং যোগ্য জনপ্রতিনিধি বাছাইয়ে জোর দিয়েছেন দুদক চেয়ারম্যান। রাষ্ট্রীয় অডিট ঠিকমতো হলে দুদকে অভিযোগের ফাইল কমে আসবে বলেও আশা তার। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এবারে প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা, গড়বে আগামী শুদ্ধতা। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে শুরু হয় দুদকের কর্মসূচি। পরে আলোচনা সভা হয় শিল্পকলা একাডেমিতে। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, সমাজে এমন ভাবে দুর্নীতি বিস্তর তা পুরোপুরি নির্মূল করা কঠিন। দরকার রাজনৈতিক সদিচ্ছা, জনপ্রতিনিধি বাছাইয়ে সতর্ক থাকতে হবে ভোটারদের। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে কোথায় পৌঁছেছে এটা বোধহয় এখান থেকে অনুমেয়। আমরা দুর্নীতি দমন কমিশন, আমরাও যে দুর্নীতিমুক্ত তা নই, কিন্তু শাসন করার জন্য দুঃশাসকদের রাখি। আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এই আয়োজনে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে, সামাজিকভাবে তাদের ঘৃণা করতে হবে। যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কী দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সঠিক শাস্তি হবে না। সামাজিক একটা অ্যাওয়ারনেস, সামাজিক একটা আন্দোলন লাগবে। কারণ যদি সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু কোনোদিন যাবে। ডিসক্রিশনারি পাওয়ার মানে বিশেষ ক্ষমতা, যত্রতত্র বিশেষ বিবেচনা, সেটা মোটেও ঠিক না। আইন এবং পদ্ধতির মধ্যেই করতে হবে, সেটি সবচেয়ে বড় জিনিস। রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ঠিক থাকলে দেশ ও দেশের মানুষ আরো ভালো থাকবে বলে মন্তব্য করেন বক্তারা। এটা দুর্নীতি কোনো ব্যাপারই না, টাকা পয়সা। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। কর্তৃত্ববাদের পতন হলেও গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মনে করেন দেশের বেশিরভাগ মানুষ। তারা মনে করছে, রাজনৈতিক এবং সরকারি হস্তক্ষেপ থাকায় গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক আলোচনায় এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যত সংস্কারের কথা বলি না কেন, বাংলাদেশের সংস্কার তখনই যতটুকুই হবে যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায়। এবং এর অর্থ কিন্তু এই নয় যে রাজনৈতিক শক্তি যারা আসলে ওয়েটিং ইন দ্য উইংস, কনসিডারিং দ্যাট ইট ইজ দেয়ার টাইম, তারা কিন্তু এর পেছনের অন্যতম হাতিয়ার হিসাবে ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদক গঠন দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছিল বিএনপি। আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আরও শক্তভাবে চালাবে দলটি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে 7টি পরিকল্পনারও কথা বলেন তিনি, যেখানে সরকার চাইলে হস্তক্ষেপ করতে পারবে না বলেও মনে করেন তিনি। স্ট্যাটাসে তিনি জানান, দুর্নীতি কিভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস মনে করিয়ে দেয় বাংলাদেশ সত্যিকারের অগ্রগতি হয়েছিল বিএনপির আমলে। এতে তিনি টিআইবির একটি জরিপ তুলে ধরেন, যেখানে 2002 থেকে 2005 সালের মধ্যে পরিস্থিতি উন্নতির গ্রাফ দেখানো হয়েছে। বলেন, বহু বছরের অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হবে, তবে ইতিহাসই বলে সৎ নেতৃত্ব, শৃঙ্খলা এবং জনগণের সমর্থন মিললে পরিবর্তন অসম্ভব নয়। জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত। তিনি আগামী দিনের দুর্নীতি দমন পরিকল্পনাও তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের আসন ছাড় দেওয়ার ক্ষেত্রে আগের অবস্থানে বড় পরিবর্তন এনেছে বিএনপি। কোনো রকম আলোচনা না করেই মিত্র এবং জোটের কয়েকজন শীর্ষ নেতার আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করায় অসন্তোষ যেমন আছে, তেমনি মিত্রদের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগও উঠেছে। ফলে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন বেড়েই চলছে। তবে বিএনপি বলছে, আসন ভাগাভাগি নিয়ে শিগগিরই মিত্রদের সাথে বসবে দলটি। সতেরো বছরের আন্দোলন সংগ্রামের পাশাপাশি 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে মরিয়া হয়ে এক দফার যুগপথ আন্দোলনে নেমেছিল বিএনপি ও তাদের শরিক দলগুলো। এই আন্দোলনে বিএনপির সাথে ছিল 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টি সহ 36টি দল। কথা ছিল জোটের শরিক দলগুলোকে সাথে নিয়ে ভোটের মাঠে নামবে বিএনপি।
কিন্তু গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ যখন করা নাড়ছে দরজায়, ঠিক তখনই 2 দফায় 272টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি। আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। মাত্র 28টি আসন বাকি রেখে শরিক দলগুলোর সাথে কোনো ধরনের ফয়সালা না করেই নিজেদের প্রার্থিতা ঘোষণা করা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। তাহলে কি আগের সিদ্ধান্ত পরিবর্তন করে একাই হারতে চাইছে বিএনপি? বিএনপি যে পথে হাঁটছেন তারা কি এখন একলা চলো নীতির কোনো কৌশল অবলম্বন করছেন কিনা? যদি সেটা করেন তাহলে তাদের প্রায়র আগেকার অবস্থান থেকে এটা ডেফিনেটলি এটা একটা ব্যত্যয় হবে। এটা একটা আত্মঘাতী কৌশল কিনা এই প্রশ্ন নানাভাবে এটা উত্থাপিত হয়েছে। সেটি এখনো কোথাও চূড়ান্ত জায়গায় পৌঁছায় নাই। সময় ফুরিয়ে আসছে, দ্রুত সিদ্ধান্ত হওয়া উচিত। আমরা দলগতভাবে নির্বাচনের জন্য পুরো প্রস্তুত এবং গণতন্ত্র মঞ্চ সহ আমাদের প্রার্থীতা ইতিমধ্যে ঘোষিত হয়েছে। কোথাও কোথাও আসন সমঝোতার যে আলাপ চলছে, সমাধা এখন পর্যন্ত হয়নি। শরিকদের আসন ছাড় নিয়ে বিএনপি এখনো সিদ্ধান্তে না আসায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে এবং বিভিন্ন স্থানে ঘটছে হামলার ঘটনাও। আমরা আমাদের দলীয় প্রতীকে নির্বাচন করবার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমার কাজ করবার ক্ষেত্রে বাধা দেওয়ার আপনার তো কোনো অধিকার নেই। বিভিন্ন শরিক দলের প্রার্থীরা বিভিন্ন জায়গায় তো তাদের নিজেদের নির্বাচনী যতটুকু প্রচারণা করছেন, সেই সব জায়গায় অনেক ক্ষেত্রেই তারা হামলার শিকার হচ্ছেন। অফিস ভাঙচুর করে ফেলা হয়েছে। সাধারণভাবে যে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ, সেটার জন্যই খুবই হুমকি স্বরূপ। বিএনপি আওয়ামী লীগের মতন পুরনো কোনো কৌশলে যাবে যে 2-4টা দিয়ে তারপরে বললো যে ভাই আর পারলাম না, এরকম জায়গায় যাবে এটা আমি এখনো মনে করতে চাই না। তবে বিএনপি বলছে শিগগিরই মিত্রদের সাথে বসবেন তারা, প্রয়োজনে আসনেও ছাড় দেওয়া হবে। তাদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা বা অসন্তোষ বিরাজ করছে, আশা করি সেগুলোর নিরসন হবে। তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যে সময় মনোনয়ন প্রক্রিয়া নির্ধারণ করা হবে, সেই সময়েও হয়তো কিছুটা সংশোধনী আসতে পারে। আশা করি এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু অবস্থান নির্ধারণ করা যাবে। যেসব আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে তা চূড়ান্ত নয় বলেও জানান সালাউদ্দিন আহমেদ। যে সমস্ত রাজনৈতিক সংগঠন তাদের নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা চলমান আছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সবার মতামত নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করতে চায় জামায়াতে ইসলামী। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে একথা জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। স্ট্যাটাসে ইশতেহারের বিষয়ে সবার পরামর্শ চান তিনি। বলেন, একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। পাশাপাশি সবার মতামত নিয়েই তার দল আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে বলেও নিশ্চয়তা দেন তিনি। মতামত জানাতে জনতার ইশতেহার নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আনতে যাচ্ছে জামায়াত। শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার কথা ভাবছে না মেডিকেল বোর্ড। একটির জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দিচ্ছে। শারীরিক অবস্থা বিদেশ নেয়ার উপযুক্ত নয় বলে তাকে লন্ডন নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। গেল রাতে মেডিকেল বোর্ডের সাথে বৈঠক করেছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম টেলিফোনে ডিবিসিকে জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গুরুতর হিসেবে বিবেচনা করছে মেডিকেল বোর্ড। আগামী কয়েকদিন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভার কেয়ার হাসপাতালের 1 ডজন চিকিৎসক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছে। আওয়ামী লীগ সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত। জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় এই কথা বলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া 24-এর 18ই জুলাই গণমাধ্যমকে ব্যবহার করে তখন সারা দেশের সামনে ছাত্র জনতাকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানান তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, ট্রাইব্যুনাল 2 তার জবানবন্দি গ্রহণ করে। অন্যদিকে শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে দায়ের করা গুমের মামলায় হাজির করা হয় 3 সেনা কর্মকর্তাকে। তাদের পক্ষে আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের উপর শুনানি করেন।
সারা বাংলাদেশ দেখেছি যে আমরা রাষ্ট্রপতি ভবনে গিয়েছি, কিন্তু এর আগের 1.5 দিন আমাদের উপর দিয়ে কি গিয়েছে সেটি সারা বাংলাদেশকে জানার কোনো সুযোগ দেওয়া হয়নি। হাসিনা সবকিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল। উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন, কোর্টকে নিয়ন্ত্রণ করতেন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন। নারীর অগ্রযাত্রায় নেতৃত্ব সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নারীর জন্য অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া। সেই স্বপ্ন পূরণে নারীর জন্য নেতৃত্বের স্থান ছেড়ে দেওয়া প্রয়োজন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজের নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তার সাহিত্যে। বেগম রোকেয়ার স্বপ্ন আর বাঙালি নারী জাগরণে তার অবদানকে স্মরণ করতে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় বেগম রোকেয়া দিবস। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারীর অগ্রযাত্রায় অবদান রাখা সমাজের 4 নারীকে দেয়া হয় বেগম রোকেয়া পদক 2025। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে ডক্টর রুবানা রাকিব, কল্পনা আক্তার, নাবিলা ইদ্রিস ও ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে স্মরণ করেন বেগম রোকেয়ার কীর্তি। আজকের এই পুরস্কার মহিলাদের পুরস্কার না, আমাদের সমস্ত জাতির পক্ষ থেকে পুরস্কার। আমরা যে মহিয়সী নারীর কথা স্মরণ করে আজকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, সেই মহিয়সী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। বলেন, ঊনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজের ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ, এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঠিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। বেগম রোকেয়ার অসম্ভবকে সম্ভব করার স্বপ্নের পথে পথে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা। সিদ্ধান্ত গ্রহণ আর নেতৃত্বের অংশ হবেন, এমন প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 166, কিশোরগঞ্জ 5-এ। আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায় এবং পরবর্তী সময়টুকু আমরা থাকব। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি এই আসনেও বিএনপি মনোনীত প্রার্থী জনাব শরীফুল আলম। আমরা তার সাথে কথা বলবো। তো আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন এবং আপনি দলের কেন্দ্রীয় নেতাও। তো বড় নেতার কাছে মানুষের বড় প্রত্যাশা থাকে। তো আপনি কি করবেন আসলে আপনার যদি নির্বাচিত হন? ধন্যবাদ আপনাকে, ডিবিসির সকল দর্শকদেরকে ধন্যবাদ। আল্লাহ যদি রহমত করে, জনগণ ভোট দেয়, আমি নির্বাচিত হই, তাহলে আসলে প্রথমত আমাদের যেটা কাজ থাকবে সেটা হলো আমাদের ভৈরব, আপনারা জানেন যে এখানে মাদকের বেশ ছড়াছড়ি, মাদক মুক্ত ভৈরব গড়া, এখানে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, ব্যবসা বান্ধব একটা পরিবেশ করা। এটা একটা বন্দর এলাকা, নদী বন্দর এলাকা। এখানে ব্যবসায়ীদেরকে কিভাবে আরও ব্যবসা বান্ধব পরিবেশ করা যায়, সহজ সূত্রে লোন দেওয়া যায়, এরকম আমাদের কর্মকাণ্ড থাকবে। সবচেয়ে বড় যেটা হলো ভৈরব এই বন্দর শহরকে রক্ষার জন্য এটা প্রায় ভাঙনের মুখে পড়ে। আমরা এই ভৈরব শহরকে রক্ষার জন্য ভৈরব এই শহর থেকে শুরু করে আমরা একেবারে সেই ইউনিয়ন পর্যন্ত একটি শহর রক্ষা, ভৈরব রক্ষা বাঁধ আমরা তৈরি করব। এটা আমার একটা কমিটমেন্ট। পাশাপাশি আপনারা জানেন যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা ক্ষেত্রে অনেক সমস্যা, মানুষ প্রকৃত চিকিৎসা পায় না, ডাক্তার থাকে না। শিক্ষাক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমি ভৈরব কুলিয়ারচরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন করা, পাশাপাশি এই ভৈরব একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা যায় কিনা, এখানে আমার একটা পরিকল্পনা আছে। আরও আরেকটা পরিকল্পনার মধ্যে সেটা হলো যে শিক্ষাক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। ভৈরব কুলিয়ারচরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শিক্ষার মান বৃদ্ধি করা যায়, এখানেও আমরা কিভাবে এই অবকাঠামোগত উন্নয়ন করা যায় সেগুলোর ব্যাপারে অনেক দৃষ্টি আছে। পাশাপাশি এই এলাকাতে
স্বাস্থ্যের যে অবস্থা, এখানে আমাদের একটা টার্গেট আছে যে ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করে এখানে 200 বেডের একটা হসপিটাল করা যায় কিনা, ভৈরবে এরকম জায়গাও আছে। তো স্বাস্থ্য খাতে যদি মানুষকে আমরা স্বাবলম্বী করতে পারি, মানুষ প্রকৃত অর্থে স্বাস্থ্য সেবা পায়, তাহলে মানুষ অনেক উপকৃত হবে। আপনারা জানেন যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অবকাঠামোগত অনেক উন্নয়ন দরকার। যে সুযোগগুলো অতীতে ছিল সেই কাজগুলো সঠিকভাবে হয় নাই। আপনি যেমন নির্বাচন করছেন, অন্য দলের পক্ষ থেকেও এরকম প্রার্থী আছে, আরও অনেক প্রার্থী আছে। তো তারাও কিন্তু নির্বাচনে ইশতেহার দিচ্ছে, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে। তো আপনাকে কেন বেছে নেবে, এরকম যদি দু একটা কারণ বলতেন যে বিশেষভাবে আপনাকে বেছে নেওয়ার জন্য তারা আগ্রহী হবে। আসলে আমি দীর্ঘদিন যাবৎ এই ভৈরব কুলিয়ারচরের এই জনপদে আমি রাজনীতি করি প্রায় 33 বছর। মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমি জনগণের পাশে ছিলাম। প্রাকৃতিক বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, যে কোনো সুবিধা অসুবিধায় যতটুকু সম্ভব আমি মানুষের পাশে ছিলাম। রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি যখন দুর্যোগের ঘনঘটা, সে সময় আমি আমার দলের সর্বস্তরের নেতাকর্মী ভৈরব কুলিয়ারচর সহ এই কিশোরগঞ্জের জনপদে আমি রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। মানুষের ভোটের অধিকার নির্বাসিত, আপনি জানেন গণতন্ত্র নির্বাসিত, সেই অধিকার আদায়ের প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে যে আন্দোলনের ডাক দিয়েছেন, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি নেতাকর্মী নিয়ে মাঠে ছিলাম। আমি অনেকবার জেল খেটেছি, আমি কখনো কাউকে ছেড়ে যাইনি। এবং সবচেয়ে বড় কথা হলো সামাজিকভাবেও আর্থমানবতার সেবায় আমি আমার পক্ষ থেকে সবসময় জনগণের কল্যাণে আমি কাজ করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি দুঃসময়ে আমি যেহেতু তাদেরকে ছেড়ে যাই নাই, আজকের এই আমার রাজনৈতিক কর্মী হিসেবে পরীক্ষার দিনে আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ আমাকে বেছে নেবে ইনশাল্লাহ। যদি জনগণের ভোটের অধিকার যেহেতু ফিরে এসেছে, আমি বিশ্বাস করি আমাকে মানুষ ভোট দিবে, ইনশাল্লাহ বিজয়ী করবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ বাকি বেলাও থাকবো আমরা। পরবর্তী সংবাদে হয়তো নতুন কোনো প্রার্থীর সাথে যুক্ত হব, ততক্ষণ আমাদের সাথে থাকুন। 24শে জুলাই আন্দোলনে মানুষের আত্মাহুতির মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, মতবিরোধের জন্য যেন তা বৃথা না যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে 4টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যে তিনি তার লেখাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি। অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত, লেখাপড়া জানা মানুষ, তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারি না। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তো জানবই, সেই সাথে চিকিৎসকরা কোনো ব্রিফিং করেছেন কিনা সবকিছু মিলিয়ে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে গত 2 সপ্তাহ ধরে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে যদি বলতে পারি, এখনও বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং চিকিৎসকরা তথ্য মতো তার যে শারীরিক কন্ডিশন, সেই শারীরিক কন্ডিশন কিন্তু খুব বেশি উন্নতি হয়নি এবং তার এই কন্ডিশনের যে অবস্থা, তার ফলে কিন্তু তাকে আসলে লন্ডনে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো কোনো অবস্থা নেই, যার কারণে তাকে এই এভারকেয়ারেই কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে এবং এখানেই রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি এখন সিসিউতে রয়েছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু গঠিত মেডিকেল বোর্ডের অধীনে কিন্তু তার চিকিৎসা চলছে। পাশাপাশি তার দেখভাল করার জন্য তার যে বড় পুত্রবধূ জুবাইদুর রহমান, তিনি কিন্তু প্রতিদিনই আসছেন এবং সেখানে কিন্তু তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং প্রতিদিনই তার খোঁজ খবর নিচ্ছেন এবং চিকিৎসা তদারকি করছেন আমরা জানতে পেরেছি এবং তার চিকিৎসাও কিন্তু আগের মতোই রয়েছে এবং তার যে অবস্থা এখন প্রতিদিনই কিন্তু তার কিডনির যে ডায়ালাইসিস চলছে, পাশাপাশি কিডনি, ফুসফুস, লিভার সহ যে সমস্যাগুলো ছিল সেগুলোও কিন্তু খুব বেশি উন্নতি হয়নি, অপ্রবৃত্তিতই রয়েছে আমরা জানতে পেরেছি। এবং আরেকটু যদি বলি যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি এবং আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং হয়নি। প্রতিদিনই মেডিকেল বোর্ড বসছেন এবং আমরা জানি বিকেল নাগাদ ডাক্তার জুবাইদুর রহমান তিনি আসছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। নতুন করে যদি বলি, নতুন করে আসলে খালেদা জিয়ার কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি এবং সর্বশেষ যদি আমরা বলতে চাই, তিনি কিন্তু অপরিবর্তিত অবস্থাতেই রয়েছে। তো এখন পর্যন্ত এভারকেয়ার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। বিদ্যমানা ফরহাদ, ধন্যবাদ আপনাকে। শীতের আগমনী বার্তায় চট্টগ্রাম মহানগরীতে জমে উঠতে শুরু করেছে গরম কাপড়ের বাজার। ফুটপাত থেকে বড় বিপণী বিতান সব জায়গাতেই পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
হেমন্তের শেষ ভাগে এসে চট্টগ্রামের প্রকৃতিতে ধরা দিয়েছে শীতের আগমনী বার্তা। সকাল সন্ধ্যায় মৃদু ঠান্ডা বাতাস আর আবছা কুয়াশা জানিয়ে দেয় শীত আর দূরে নয়। এই যে কি সুন্দর সুন্দর ভয়ানক রে, আর কাছে দুইটা জন আছে। শীত মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বন্দরনগরীর মানুষ। জমে উঠেছে গরম কাপড়ের বাজার। নগরীর রাস্তার পাশে সোয়েটার, জ্যাকেট, চাদর, মাফলার, কম্বল, উলের টুপি সহ সব ধরনের শীতের পোশাক সাজিয়ে বসেছেন দোকানিরা। দিনভর এসব দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকছে। পছন্দের সাথে দাম মিললেই স্বস্তিতে কিনছেন তারা। যা কিনলাম মোটামুটি গত বছর তুলনায় এবছর খুব ভালো কিনছি, খারাপ না। এটা আমি যদি বাইরের মার্কেট থেকে নিই মিনিমাম 1500-2000 টাকা, এই জিনিসটা নিচ্ছি আমি মাত্র 500 টাকা দিই। বড় শপিং মলগুলোতেও জমি উঠেছে কেনা বেচা। মার্কেটের চেয়ে এখানে অনেক ভালো, ওখানে হলে তো অনেক দাম পড়ে যায়। গতবারের তুলনায় এবছর দামে কম আছে আর কেনাকাটা করে ভালো লাগতেছে। বিক্রেতারা বলছেন এবছর শীতের পোশাকের সরবরাহ বেশি, দামও তুলনামূলক কম। এবার তো আগের চাইতেও মাল অনেক ভালো কালেকশন করছে, সামনে আরো বাড়বে এর আশা করতেছি। শীতের সিজন আমাদের মোটামুটি সবসময় ভালোই থাকে, আগের তুলনায় একটু কম, আরো বাড়ার আশা করতেছি। এবছর 450 কোটি টাকার শীতের পোশাক বিক্রি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের এক বৈঠকে তিনি ভারত থেকে চাল আমদানি এবং কানাডা থেকে সার আমদানির উপর নতুন করে শুল্ক আরোপের কঠোর ইঙ্গিত দিয়েছেন। মূলত দুই দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হয় এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন এবং একই সঙ্গে ভারত সহ এশিয়ার দেশগুলো থেকে কৃষি পণ্য আমদানির তীব্র সমালোচনা করেন। পানি বন্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগে মেক্সিকোর ওপর অতিরিক্ত 5% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, 31শে ডিসেম্বরের আগে যুক্তরাষ্ট্রের 2 লাখ ঘনফুট পানি প্রয়োজন। কিছু পানি মেক্সিকো দিলেও বাকি পানির ব্যাপারে এখন পর্যন্ত মেক্সিকো কোনো সাড়া দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য এই পানি জরুরি প্রয়োজন জানিয়ে ট্রাম্প লেখেন, মেক্সিকো তাদের প্রতি অন্যায় করছে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।